নর্থ সিকিমের দিকে একটু নজর রাখা যাক, কারণ এবার বর্ষা উত্তরবঙ্গে একটু আগে এসেছে, যার ফলে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে ব্যাপক বৃষ্টি হচ্ছে। আর নর্থ সিকিমেও প্রবল বৃষ্টি, যার জেরে ধস নেমেছে বিভিন্ন এলাকায় এবং ধসে চাপা পড়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ভারী বৃষ্টিতে সিকিমে ধসে মৃত ৩ জন। লাচুংয়ের পাকচোক গ্রামে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী পার্থ। প্রশাসনের পক্ষ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই মুহূর্তে? দেখো, প্রশাসনিক সূত্রে যেটা খবর, সিকিম প্রশাসনিক সূত্রে, সেটা হলো যে একাধিক জায়গায়, নর্থ সিকিমের একাধিক জায়গায় যেহেতু ধস নেমেছে, প্রচুর পাকা বাড়ি, এমনকি কাঁচা বাড়ি ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব এলাকায় কিন্তু প্রশাসনিক কর্তারা ইতিমধ্যে পৌঁছেছেন। এবং সেখানে যারা ঘর ছাড়া, অর্থাৎ যারা ভিটে ছাড়া আছে, তাদেরকে কিন্তু নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে ত্রাণ শিবির খোলা হচ্ছে একাধিক, এবং সেই ত্রাণ শিবিরে সেখানকার সেই বাসিন্দাদের রাখা হচ্ছে। এবং যে কথা তুমি জানাচ্ছিলে যে নর্থ সিকিমে এখনো পর্যন্ত ৩ জনের মৃতদেহ কিন্তু উদ্ধার হয়েছে, এবং এই পাশাপাশি সেখানে কিন্তু এখনো বেশ কয়েকজন নিখোঁজ থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ধসে চাপা পড়ে থাকতে পারে এমন আশঙ্কা কিন্তু প্রশাসন করছে। এবং তাই সেই মধ্যে কিন্তু রেস্কিউ অপারেশন সকাল থেকে শুরু করেছে। একদিকে সিকিম পুলিশ, পাশাপাশি সিকিম প্রশাসনিক কর্তারা যেমন করছে, তেমনি স্থানীয় বাসিন্দারা এবং বিভিন্ন রেস্কিউ টিম তারাও কিন্তু উদ্ধার কার্য শুরু করেছে। কিন্তু বারবার তাদের উদ্ধার কার্যে বাধা পেতে হচ্ছে বৃষ্টির জেরে। কেননা আজও কিন্তু নর্থ সিকিমের বিভিন্ন জায়গায়, ইয়ংথাং, লাচুং, লাচেন, মঙ্গন, সর্বত্র কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সিকিম আবহাওয়া অফিস। স্বাভাবিকভাবে সেই বৃষ্টির যে ভূকটি স্বাভাবিকভাবে কিন্তু যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠায় ফেলেছে নর্থ সিকিমকে। এবং সব মিলিয়ে সিকিম প্রশাসন যথেষ্ট তৎপর। যারা ঘর ছাড়া, যারা ভূমিহীন হয়ে পড়েছে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ধসের জেরে, তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে, এমনটাই কিন্তু সিকিম প্রশাসনের সূত্রে আমরা জানতে পারছি। একদমই তাই পার্থ। এবং টানা ভারী বৃষ্টিতে মঙ্গনে সেতু ভেসে গেল। লালবাজারের কাছে রিমিত খোলায় সেতু ভেঙে পড়েছে। মঙ্গনের সঙ্গে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের, কি ভয়াবহ এই ছবি। ব্রিজ জলের তোড়ে ভেসে যাচ্ছে। মঙ্গন সেতু ভেসে গেল, ভেঙে পড়লো, ফলে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল মঙ্গনের সঙ্গে। পার্থ, আমরা এই ছবি দেখছি আর মানে শিউরে উঠতে হচ্ছে। যেভাবে ব্রিজ ধসে পড়ছে, পুরোপুরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক কোন পথে তাহলে এখন, মানে বিকল্প কি উপায়? দেখো, বিকল্প কোনো উপায়ই খোলা নেই কিন্তু নর্থ সিকিমের কাছে, বিশেষ করে মঙ্গন জেলার কাছে। কেননা মঙ্গনের সঙ্গে গ্যাংটক বা মঙ্গনের সঙ্গে সিংতামের যে অবস্থা, তাতে কিন্তু যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে এবং তিস্তার যে জলস্ফীতি হুহু করে বাড়ছে, তাতে কিন্তু বিপদ বাড়ছে। এবং যেহেতু এই লালবাজারের কাছে রিমিত খোলায় যে সেতু একেবারে তিস্তা গ্রাস করেছে, ঠিক তেমনি একাধিক জায়গায় কিন্তু মঙ্গন থেকে গ্যাংটক যাওয়ার পথে বিভিন্ন জায়গায় কিন্তু কোথাও রাস্তা ভেঙেছে, কোথাও রাস্তা ধসে গেছে, কোথাও বা টানা ভারী বৃষ্টির জন্য কিন্তু রাস্তা একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই স্বাভাবিকভাবে মঙ্গন কিন্তু একেবারে বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে এই মঙ্গন। কেন মঙ্গনের সঙ্গে একদিকে যেমন সিংথামের কোনো যোগাযোগ নেই, কারণ সিংথাম এবং মঙ্গনের মধ্যে একাধিক জায়গায় ধস নেমেছে, এবং পাশাপাশি মঙ্গন থেকে গ্যাংটক যাওয়ার পথেও কিন্তু একাধিক জায়গায় ধস। এবং যে ছবি আমরা দেখাচ্ছি যে সেতু উড়ে গেছে, স্বাভাবিকভাবে যে এই মুহূর্তে দর্শকরা যে ছবি দেখছেন যে তিস্তার যে ভয়ালু রূপ, সেই ভয়ালু দর্শকরা তুমিও দেখতে পাচ্ছ তিস্তার কি অবস্থা, কীভাবে জলস্রোত বাড়ছে। এবং এই ভারী বৃষ্টির জেরেই কিন্তু এই ভয়ালু রূপ তিস্তার, এবং জলস্তর হুহু করে বাড়ছে। এবং যদি বৃষ্টি না কমে, যেহেতু আমি কিছুক্ষণ আগেই বললাম যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে নর্থ সিকিম জুড়ে, আর সেই বৃষ্টি যদি না কমে তাহলে কিন্তু আরও উদ্বেগ, আরও উৎকণ্ঠা বাড়বে নর্থ সিকিমের। এবং বিশেষ করে যে মঙ্গন কার্যত একটা বিচ্ছিন্ন দ্বীপ এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে। কারণ মঙ্গনের সঙ্গে একদিকে যেমন গ্যাংটক কাট অফ হয়ে রয়েছে, ঠিক তেমনি আরেক প্রান্ত যে সিংতাম, ওই যে রাস্তাটা গ্যাংটকের সঙ্গে মিশে, সেই সিংতাং এবং মঙ্গনের মধ্যে সেখানেও কিন্তু একাধিক জায়গায় ধস, কোথাও রাস্তা নেই, একেবারে রাস্তা নিশ্চিহ্ন হয়ে গেছে ভারী বৃষ্টিপাতের জেরে ধস নেমে। স্বাভাবিকভাবে সব মিলিয়ে কিন্তু মঙ্গন এখন এক কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। মঙ্গনের বাসিন্দারা, তাদের কিন্তু কার্য ঘুম ছুটেছে। কারণ কোনো জায়গায় যদি এমনটাই চলতে থাকে তাহলে কিন্তু রসদের টান পড়বে, আর যেদিন এই রসদের টান পড়বে তাহলে কিন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। আমরা জানি পাহাড়ে কিন্তু যদি রাস্তাঘাট বন্ধ হয়ে পড়ে, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন যে রসদ কীভাবে পৌঁছাবে, অর্থাৎ প্রতিদিনকার খাবার আনাজপাতি কীভাবে পৌঁছাবে বা জ্বালানি কিভাবে পৌঁছাবে, সেই বাড়ছে। পার্থ, আমাদের সঙ্গে থাকো। নাগারে বৃষ্টি, আর সেই বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম।
দক্ষিণের পর এবার উত্তর সিকিমেও জলের বিপদ, পাহাড়ি নদী ফুঁসছে, সেই ছবিটা দেখুন আপনারা। একের পর এক ব্রিজ ভেঙে পড়ছে, বিভিন্ন জায়গায় হিমালয় থেকে ধস নামছে, ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জলের তোড়ে গাড়ি বাইক ভেসে চলে যাচ্ছে। কোথাও জলে ডুবে গেছে স্টেডিয়াম, গ্যালারি উপচে বইছে জল, দফায় দফায় ধস নেমেছে সিংদামেও। উত্তর সিকিমের ছবি দেখাচ্ছি আপনাদের, প্রবল বৃষ্টি সেখানে, আর তার ফলে জলস্তর বাড়ছে তিস্তার। এবং কোথাও একটা সেই 2023-এ যেভাবে তিস্তা যেভাবে প্লাবিত হয়েছিল এবং অনেক বহু জনের মৃত্যুও হয়েছিল, সেই স্মৃতিটাই যেন ফিরে ফিরে আসছে। স্টেডিয়াম পর্যন্ত জলের তলায়, জলের তোড়ে ভেঙে পড়েছে স্টেডিয়াম, ঘরবাড়ি ভেসে গেছে। জলের তলায় স্টেডিয়াম, কে বলবে যে এটা এর নিচে একটা স্টেডিয়াম রয়েছে? আস্ত উদ্ধার করা হচ্ছে স্কুটার, একের পর এক গাড়ি ভেসে গেছে জলের তোড়ে। ফুঁসছে পাহাড়ি নদী, জলের তোড়ে গাড়ি বাইক ভেসেছে, সেই বাইকে উদ্ধার করার চেষ্টা চলছে। জলের তলায় স্টেডিয়াম, দেখুন গ্যালারিটুকু শুধুমাত্র জলের লেভেলের উপরে ভেসে রয়েছে। গ্যালারি উপচে জল বইছে, দফায় দফায় ধস নেমেছে বিভিন্ন জায়গায়, সিংতামেও ধস নেমেছে। ভয়াবহ পরিস্থিতি উত্তর সিকিমে। কালিম্পংয়ের ছবি দেখুন এবার, কালিম্পংয়ের বাঙ্গে গ্রাম, ভয়ঙ্কর তিস্তা, 27 মাইলে ফুঁসে উঠেছে তিস্তা। ভয়াবহ তিস্তা নদীর রূপ, কোথাও একটা 23-এর সেই ভয়ঙ্কর স্মৃতি যেন ফিরে আসছে, যেখানে মেঘ ভাঙা বৃষ্টিতে সিকিমে হ্রদ ভেঙে তিস্তার জল, মাঝরাতে বাঁধ ভেঙে গেছিল এবং সেই জল উপচে বহু গ্রাম প্লাবিত হয়েছিল, বহু মানুষের মৃত্যু হয়েছিল। কোথাও যেন আবার সেই ভয়ঙ্কর স্মৃতিটাই ফিরে আসছে। ফুঁসছে তিস্তা। এই মুহূর্তে বাঙ্গে গ্রামের ছবি দেখছেন কালিম্পংয়ে। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, তো ভয়াবহ পরিস্থিতি, আবহাওয়া দফতর কি বলছে? মানে এই বৃষ্টি না কমলে এই পরিস্থিতির তো উন্নতি হবে না, প্রশাসনই বা কি করছে? একেবারেই তাই, পরিস্থিতি যদি বৃষ্টি না কমে তাহলে কিন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। এবং সিকিম আবহাওয়া দপ্তর থেকে জানতে পারছি যে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে নর্থ সিকিমের। এমনকি বৃষ্টিতে ভিজবে কিন্তু এই কালিম্পং। যে বাঙ্গে গ্রামের ছবি আমরা দেখাচ্ছি তার ঠিক কিছুটা দূরেই কিন্তু আমরা রয়েছি। সেই বাঙ্গে গ্রামে যেভাবে জল ঢুকছে, তেমনই কিন্তু যে তিস্তার জলোচ্ছ্বাস, সেই ছবি কিন্তু এই মুহূর্তে নিজের টিভি বাংলার দর্শকরা দেখছেন, যে তিস্তার ভয়াবহ রূপ এবং কীভাবে তিস্তা নদী জল কিভাবে আশপাশে গ্রামে ঢুকে পড়ছে। যে ছবি দেখছেন দর্শকরা বাঙ্গে গ্রাম, আর এই মুহূর্তে যে ছবি দেখছে ঠিক বাঙ্গে গ্রাম থেকে কয়েক কিলোমিটার আগে আমরা রয়েছি, সে একেবারে তিস্তা পাড়ে। এবং সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি কিভাবে জল ফুঁসছে তিস্তা, এবং নর্থ সিকিমে লাগাতার বৃষ্টি, ভারী বৃষ্টি, তার জেরে যেমন তিস্তা ফুঁসছে, আর সেই তিস্তার ভয়াল রূপ এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন আমাদের পর্দায়। এবং তুমিও দেখতে পাচ্ছ মিমি, যে কীভাবে তিস্তা গ্রাস করছে। এবং আমরা একেবারে তিস্তা পাড়ে দিয়েছে, সেখানেও কিন্তু যেভাবে বাঙ্গে গ্রাম ভাসছে। এবং এই বৃষ্টি যদি না কমে তাহলে কিন্তু শুধু বাঙ্গে গ্রাম নয়, বা তিস্তা বাজার বা মিল্লি বাজার নয়, একেবারে কিন্তু যে একেবারে সেবক থেকে শুরু করে 27 মাইল 29 মাইল সর্বত্র কিন্তু এরপর জল ঢুকতে শুরু করবে স্বাভাবিকভাবে। কিন্তু একদমই তাই পার্থ, এবং ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে তিস্তা, সেই ছবিটাই ফুটে উঠছে। সিকিমে অবিরাম বৃষ্টির জেরে তিস্তা নদী ফুলে ফেপে উঠেছে, আর এবার তিস্তার জল ঢুকে পড়লো মালের টোটগাঁও গ্রামে। ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে তিস্তা, সেই ছবিটাই ফুটে উঠছে। সিকিমে অবিরাম বৃষ্টির জেরে তিস্তা নদী ফুলে ফেপে উঠেছে, আর এবার তিস্তার জল ঢুকে পড়লো মালের টোটগাঁও গ্রামে। জলমগ্ন গোটা গ্রাম, আতঙ্কে গ্রামের বাসিন্দারা। রকি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রকি, রীতিমতো আতঙ্কের প্রহর কাটাচ্ছেন বাসিন্দারা, এখন ঠিক কি পরিস্থিতি এই গ্রামের, কিভাবে এই পরিস্থিতি সামাল দিচ্ছেন তারা?
মিমি, তোমাকে বলে রাখতে চাইবো, অবিরাম বৃষ্টি চলছে সিকিম পাহাড় এবং পার্শ্ববর্তী ভুটান পাহাড়ে, যার ফলে কিন্তু ফুলে ফেপে উঠেছে ডুয়ার্সের বিভিন্ন নদী। এর ফলে যেরকম সিকিমের জল নিচে চলে আসে এবং তিস্তার জলস্তর বাড়তে শুরু করেছে। মাল মহকুমার অন্তর্গত যে টোটগাঁও গ্রাম রয়েছে, সেই গ্রামে কিন্তু তিস্তার জল ঢুকে পড়েছে এবং তিস্তার জলের সাথে যে ভেসে আসা পলি তা কিন্তু জমতে শুরু করেছে বাড়িঘরের ভেতরে। আর রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা গ্রামে, কারণ এর আগেও দেখা গিয়েছিল যে তিস্তার জল বেড়ে যাওয়ার ফলে টোটগাঁও গ্রামের বাসিন্দা প্রায় 15 থেকে 20 দিন তারা কিন্তু শরণার্থী হয়েছিল অন্যত্রে। প্রশাসনের তরফ থেকে সেখানে ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু গতকাল রাতে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, এর পাশাপাশি সমতলেও যে পরিমাণে বৃষ্টি হয়েছে, তার ফলে কিন্তু জল বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু টোটগাঁও এলাকায় জল ঢুকে পড়ার ফলে কিন্তু আতঙ্কিত এলাকার মানুষ এবং এলাকার যে প্রশাসন রয়েছে, স্থানীয় প্রশাসন ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন এবং প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নদীর পাড়ে কেউ যেন না যায় এবং যতটা সম্ভব তারা যেন সেখান থেকে সরে আসে, কারণ যে কোনো সময় কিন্তু হড়পাবান চলে আসতে পারে। কারণ এর আগেও দেখা গিয়েছিল যে সিকিমে টোটগাঁও গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। টোটগাঁও গ্রামের বাসিন্দারা কি বলছেন শুনুন। कैसे नदी घुस गया, पूरा पानी बढ़ गया है, पूरा घर के अंदर पानी आ गया। हाँ, इस बार तो को यहाँ पर रहना इस बात का बरसात में बहुत मुश्किल हो। নাগরাকাটার পরিস্থিতিও তো ভয়ঙ্কর, ব্রিজের উপর দিয়ে বইছে মনমন্ধুরা নদীর জল। রকি, এখানকার পরিস্থিতিটা যদি একটু বলো। মিমি, একদম ঠিক যেরকম সিকিমে বৃষ্টি চলছে, তেমনই কিন্তু ভুটান পাহাড়েও অবিরাম বৃষ্টি চলছে। তার সাথে সাথে সমতলে বৃষ্টি হওয়ার ফলে নাগরাকাটা ব্লকের যে জলঢাকা নদী এবং মনমন্ধুরা তা কিন্তু ফুসতে শুরু করেছে এবং ইতিমধ্যে কিন্তু দেখা গিয়েছে যে মনমন্ধুরার নদীর জল কিন্তু ব্রিজের উপর দিয়ে বইছে। এর পাশাপাশি পাশে রয়েছে একটি শিশু শিক্ষা কেন্দ্র, আর যা কিন্তু রীতিমতো নদীর মধ্যে বিলীন হয়ে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় এবং ব্রিজের উপর দিয়ে প্রবল বেগে জল যাওয়ার ফলে কিন্তু সেই এলাকার সাথে নাগরাকাটার বাজারের যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে স্থানীয়দের দাবি। আর প্রশাসনের তরফ থেকে কিন্তু কড়া নজরদারি চালানো হচ্ছে। এ বিষয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত প্রশাসন, এমনটাই কিন্তু জানানো হয়েছে প্রশাসন তরফে। মিমি, রকি, তোমার থেকে আরো আমরা আপডেট নিতে থাকবো। আপাতত ধন্যবাদ। পাহাড়ে ভারী বৃষ্টিতে বিপত্তি ফুঁসছে ডুয়ার্সের বিভিন্ন নদী, মূর্তি, মাল সহ বিভিন্ন নদীতে জলস্তর ক্রমেই বাড়ছে। নদী সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। নদীর ধারে পর্যটন কেন্দ্রগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে। তিস্তায় জল বাড়ায় বিপত্তি। একদিকে সিকিম পাহাড়ে টানা ভারী বৃষ্টি চলছে, আর অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। গত 24 ঘন্টায় জলপাইগুড়িতে 115 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে হুহু করে বাড়ছে নদীর জল। গজলডোবা ব্যারাজ থেকে দফায় দফায় জল ছাড়া হয়েছে, ফলে নদী আরো ফুলে ফেপে উঠেছে। জল ছাড়া হচ্ছে তিস্তা ব্যারাজ থেকেও। নজরদারিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। শান্তনু থেকে আরো আপডেট নেব। শান্তনু, এখনকার পরিস্থিতিটা একটু জানাও আমাদের। দেখো, এই মুহূর্তে কিন্তু তিস্তার জলস্তর ক্রমশ বেড়েই চলেছে, কারণ দফায় দফায় সকাল 7টা থেকে কিন্তু জল ছাড়া শুরু হয়েছে তিস্তা ব্যারেজ থেকে। এক একটা দফাতে বিভিন্ন সময় বিভিন্ন কিউমেক জল ছাড়া হচ্ছে। লাস্ট 3000 কিউমেক জল ছাড়া হয়েছে তিস্তায়। তার ফলে তিস্তার নদীর স্তর জলস্তর কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং চর সংলগ্ন এলাকা তিস্তার যে চরগুলো রয়েছে তা অনেকটাই প্লাবিত হয়েছে এবং আশঙ্কার কথা মাথায় রেখে ইতিমধ্যেই নাথুয়ার চর এলাকা থেকে কিন্তু মানুষজনকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। রাজগঞ্জ সদর ব্লকের আধিকারিকরা রয়েছেন ঘটনাস্থলে। বিশেষ করে আমরা শান্তনুর সঙ্গে আবারও যোগাযোগ করব। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, তিস্তায় জলস্তর বাড়ছে ক্রমশ এবং যার ফলে উদ্বেগ বাড়ছে নদীর পাড়ে। তিস্তা নদীর চর এলাকা থেকে মানুষজনকে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। ইতিমধ্যেই তিস্তার নাথুয়ার চর থেকে বেশ কিছু মানুষকে সরিয়ে আনা হয়েছে। জলপাইগুড়ির সদর মহকুমা শাসকের দফতরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি সদর এবং রাজগঞ্জ ব্লক অফিসে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জানিয়েছেন, সমস্যাটা আমাদের এইখানেই যে আমাদের মাঠে এখনো প্রচুর বাদাম ভুট্টা পড়ে আছে আমাদের, যেগুলো মাটির মানে তোলা হয়ে গেছে। কিছুটা বাকি আছে শুকনো হতে, কিছুটা শুকনো আছে, সেগুলো আমাদের ওই পলিথিন দিয়ে মাঠে ঢাকা আছে। কিন্তু এখন যেভাবে জলটা বাড়তেছে
তাতে আমাদের এই মানে ফসল নিয়ে আমরা খুব চিন্তিত। এখনো এতটা পরিমাণে যে ভুট্টা আর বাদাম মাটির নিচে পড়ে আছে সেটা হয়তো শেষ হয়ে যাবে। আমরা গ্রামের সকলকে বলে দিচ্ছি যাতে গরু বাছুর আছে সবাই যাতে ওইখানে গিয়ে বাদাম টাদাম আছে সবাই গ্রামকে সকলকে আমরা বলে দিয়েছি। যেভাবে নদীর জল বাড়ছে তাহলে তো বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে। হ্যাঁ, বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে, কিন্তু সকলকে বলছি যাতে না যায়, মানে নদীতে না যাওয়া, নদীতে, হ্যাঁ নদীতে যাতে না যায়, তার জন্যই প্রচার করছেন আপনারা। হ্যাঁ প্রচার করেছি সকাল থেকে। আর এই ভারী বৃষ্টিতে যে বিপর্যয়, সেই সময় পর্যটকরা যাতে সমস্যায় না পড়েন সেই দিকে নজর রয়েছে ব্যবসায়ীদের। সংগঠনের পক্ষ থেকে পর্যটকদের জন্য খোলা হয়েছে হেল্পলাইন। টুরিস্টদেরকে অনুরোধ করবো যে সব ইনফরমেশন নিয়ে সেফটি নিয়ে তারা যেন এই সময়তে ট্রাভেল করেন। আশা করব কোনো সমস্যা হবে না। এবং আমরা সাংগঠনিকভাবে একটা হেল্পলাইন নাম্বার তৈরি করেছি। সেই হেল্পলাইন নাম্বারকে সবাইকে অনুরোধ করবো কারো যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করার জন্য। এবং আমরা সঠিকভাবে সব কিছুর উপরে সাংগঠনিকভাবে নজরদারি করছি এবং সরকারের সঙ্গে কোঅর্ডিনেট করছি। প্রাইমারি স্কুলে এসি বিতর্ক। রানাঘাটের দোহারপাড়া প্রাথমিক স্কুলে এসি পড়ুয়াদের স্বস্তি দিতে শিক্ষকদের খরচে এসি। ছোটদের স্কুলে এসি বসানো কি স্বাস্থ্যকর? প্রাইমারি স্কুলে এসি বসানোয় উঠল বিতর্ক। রঞ্জিত আমাদের প্রতিনিধি রয়েছেন। রঞ্জিত, কেন শিক্ষকরা নিজেদের টাকায় এসি বসালেন? দেখো, শিক্ষকদের মনে হয়েছে যে তীব্র দাবদাহ রয়েছে সেই তীব্র দাবদাহ থেকে শিশুদের ক্লাস করাতে অনেকটা সমস্যা হতে পারে। এই জন্য গরমের ছুটির আগেই কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন, এসি বসিয়েছিলেন, দুটো নিয়ে একটি এসি ক্লাসরুমে, যাতে পড়ুয়ারা সেখানে বসে নিশ্চিন্তে পড়াশোনা করতে কোনো সমস্যা না হয় তাপমাত্রার দিক থেকে। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু শিক্ষকরা তারা নিজেদের ফান্ড তৈরি করে তারা এসি কিনে এসি বসান। তবে তুমি জানি না কি এই যে এসি বসানো তা নিয়ে কিন্তু সামনে বিতর্ক তৈরি হচ্ছে। কারণ যেই তাপমাত্রায় শিশুরা ক্লাস করছে তারপরে সেই ক্লাসরুম থেকে বেরিয়ে বাইরে খোলা জায়গায় যখন খেলা করছে তখন কিন্তু যে তাপমাত্রা কিন্তু হেরফের ঘটছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মনে করা হচ্ছে শিশুদের শারীরিক অসুস্থ হতে পারে, সর্দি কাশি হতে পারে, জ্বর হতে পারে। এই নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। তবে শিক্ষকরা মনে করছে যেহেতু তীব্র দাবদাহ রয়েছে তার জন্য ক্লাস করার যাতে সুবিধা হয় তার জন্যই কিন্তু এসি বসানো হয়েছে। ফলে অভিভাবকরা যেমন খুশি। সঙ্গে থাকো, আমরা একবার শুনবো স্কুলের প্রধান শিক্ষক এবং অভিভাবকরা কি বলছেন। প্রচণ্ড দাবদাহের মধ্যে যদি একটা বিদ্যালয়ে এসি বসানো যায় তাহলে ছাত্রছাত্রীরা আরাম পাবে। আমাদের অভিভাবকরা ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠানোর একটা মনোভাব, ইচ্ছাশক্তি জাগবে। সেই স্বার্থে নিজেদের যে যতটা মাস্টারমশাই যতটা আর্থিক সাহায্য করেছেন সবাই মিলে আমরা এই বিদ্যালয়ে একটা শ্রেণীকক্ষে আমরা প্রাথমিকভাবে একটা এসি ইনস্টলেশন করেছি। আগে গরমের দিনে আসতেই চেত না, এখন বলো মা রোজ স্কুলে যাব। স্কুলে আসলে আর যে মানে ছুটে যায় তা বলবো মা স্কুলে থাকি। এটা মানে খুব ভালো উদ্যোগ, আরও বেশি উৎসাহ হচ্ছে যে বাড়িতে তো গরিবরা তো এসি লাগাতে পারে না, স্কুলে এসি হয়েছে। রঞ্জিত, অভিভাবকরা তো খুশি, কিন্তু আশেপাশের স্কুলগুলোতেও কি এই একই উদ্যোগ নেওয়া হয়েছে? না, একেবারেই নয়। কারণ এই শুধুমাত্র এই স্কুলটি, এই যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে এখানেই কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রধান শিক্ষক এবং তার সহকারী শিক্ষক যারা রয়েছে তারাই মূলত এই উদ্যোগ নেন এবং তারাই নিজেরা ফান্ড তৈরি করে তারাই কিন্তু এসি কেনেন। এবং তাদের যেটা উদ্দেশ্য রয়েছে যে সেক্ষেত্রে শুধুমাত্র এসি নয়, আগামী দিনে তারা নানান ডিজিটাল ব্যাপারটাকে নিয়ে আসার জন্য তারা উদ্যোগী হবেন। তবে অন্যান্য স্কুলে কিন্তু তীব্র দাবদাহের মধ্যে কিন্তু এসির ব্যবস্থা নেই। ফলে যে শুধুমাত্র এই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এসি বসানো হয়েছে এবং গরমের ছুটির আগে বসানো হয়েছে। সবাই স্কুল খুলেছে, সেখানে ক্লাস হচ্ছে এবং প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের যা দাবি রয়েছে সেক্ষেত্রে পড়ুয়া সংখ্যাও কিন্তু অনেকটাই বেড়েছে, অর্থাৎ উপস্থিতির হার কিন্তু অনেকটাই বেড়েছে। ফলে তীব্র দাবদাহের মধ্যে কিন্তু স্কুলে পড়ুয়ারা আসছে। তবে সব ক্ষেত্রে জানি না কি এরপরেও কিন্তু বিতর্ক সেই তাপমাত্রা নিয়ে। কারণ শিশুরা যেই ক্লাসরুমে যেই তাপমাত্রায় ক্লাস করবে তার বাইরে বেরিয়েছে তাদের যে খেলাধুলা, তাদের চলাফেরা সবই কিন্তু সেক্ষেত্রে সমস্যা হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। সঙ্গে থাকো রঞ্জিত, কিন্তু যাদের জন্য এই আয়োজন সেই পড়ুয়ারা কি বলছে আসুন শুনি। তোমাদের স্কুলে কি হয়েছে নতুন করে? এসি লাগানো হয়েছে। তাতে কি সুবিধা হচ্ছে? গরম থেকে ঠান্ডা হয়ে আছে স্কুলের ভিতরে, আর সকালের ছাত্রীদের ঠান্ডা পড়াশোনা ভালো হয়। আর আগে স্কুলে আসতে ভালো লাগতো না, এখন এসি হয়ে ভালো লাগে স্কুলে আসতে।
আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ দলুইয়ের সঙ্গে। ডক্টর দলুই, এই যে রানাঘাটের দুহারপাড়ায় একটি প্রাথমিক স্কুলে সেখানে শিক্ষকরা তাদের নিজেদের খরচায় এসি বসিয়েছেন যাতে পড়ুয়াদের কষ্ট না হয় গরমে ক্লাস করতে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে গ্রামের স্কুলে বাচ্চাদের জন্য এসি, এটা আদৌ কতটা বিজ্ঞানসম্মত বা স্বাস্থ্যসম্মত? দেখুন, যে প্রশ্নটা বলা হচ্ছে যে গ্রামের স্কুলে একটা এসি বসেছে বা প্রাইমারি স্কুলে, সেটা কতটা যুক্তি। যদি আমরা স্বাস্থ্যের কথা ভাবি তাহলে কিন্তু আমরা যদি দেখি যে এই সময়ে গরমের যা বলুন বা গরমের যে তীব্র প্রভাব দাঁড়িয়ে, তাদের সবচেয়ে বেশি কষ্ট কিন্তু শিশু বা বয়স্ক মানুষদের পেতে হয়, এবং তারা কিন্তু রোগ থেকে শুরু করে হিট এক্সজশন যাই হোক না কেন সবের জন্য তারা অনেক বেশি ভালনারেবল, মানে তাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এবং যদি আমরা দেখি এই কারণে অতিরিক্ত গরমের কারণে কিন্তু আমাদের স্কুলগুলোকে কিন্তু বাড়তি ছুটিও দেওয়া হয়। এই ছুটি দিয়ে স্কুল বন্ধ করলে কিন্তু আমাদের স্কুলের যে একটা পঠন পাঠন নিয়মিত সেগুলো কিন্তু অনেকটা হ্যাম্পার হচ্ছে। সেদিক থেকে দাঁড়িয়ে এই এসি ব্যবস্থা এবং সেটাকে যদি যথাযথভাবে চালানো যায় তাহলে কিন্তু এই বাচ্চাদের স্কুলে যাওয়ার সমস্যাটা, যেটা আমাদের এই গরমের সমস্যাটা, পড়াশোনা করার যে সমস্যা গরমের মধ্যে, সেটা অনেকটা রেহাই পাওয়া যায়। একই সাথে আমাদের যে স্কুল আওয়াজ নষ্ট হচ্ছিল সেটাও হয় না। এবার যদি আমরা ভেবে দেখি এই বাচ্চাগুলোই যখন তাদের বাড়িতে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বাড়ি থেকে আসছে, তাদের হয়তো বাড়িতে এসি নেই বা তাদের বাড়িতে সেই সুবিধা বা ঠান্ডা দিনে যে হাওয়াটার সমস্যা সেটা কিন্তু নেই। তাতে একটা সমস্যা থেকে যায় যে থাকাকালীন যে শরীরের টেম্পারেচার যেভাবে অ্যাডজাস্টেড হয়, তারপরে যদি হঠাৎ করে আমরা বাইরের গরমে বেরোই তাহলে কিন্তু একটা ঠান্ডা লেগে যাওয়া বা ঠান্ডা গরম যেটাকে আমরা বলি, যে অতি সহজেই ভাইরাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা একটা বেড়ে যায়। কিন্তু এটাও আমাদের একই সাথে বুঝতে হবে যে এইটা কিন্তু প্রিভেন্টেবল। যদি সেই বাচ্চা এসির মধ্যে থাকে এবং যদি এসিটাকে আমরা কিছুক্ষণ বন্ধ করে বাইরের টেম্পারেচারের সাথে একটু অ্যাডজাস্ট করে নিয়ে একটু কমিয়ে আসে, টেম্পারেচারটা নর্মালাইজ হয়ে যায়, তারপরে যদি আমাদের বাচ্চারা বাইরে বেরোয় এবং বাড়ি গিয়ে তারপর নর্মাল কাজ হয়, বাড়িতে দিন থাকতে থাকে, তাতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। একটা কথা আমাদের বুঝতে হবে যে এসি কিন্তু সব ক্ষেত্রে বিলাসিতা নয়, কিছু ক্ষেত্রে কিন্তু প্রচন্ড দরকারও। কেননা হসপিটালে কিন্তু আপনি দেখবেন যে ওয়ার্ড বা আইসিইউতে কিন্তু এসি থাকে, সেই জন্য এসিটা সেখানে কিন্তু বিলাসিতা নয়, এসিটা সেখানে অত্যন্ত প্রয়োজন। তাই এই স্কুলের ক্ষেত্রে বাচ্চাদের স্বাস্থ্য ঠিক রাখা এবং স্কুল আওয়াজ নষ্ট যাতে না হয় তার জন্য এখানে যতটা সম্ভব ভালো আবহাওয়া, যতটা সম্ভব ভালো পরিবেশ তৈরি করে রাখতে হবে। যদি সম্ভব হয় এসি যদি অ্যাফোর্ড করতে পারা যায় তো ভালো, এবং এসি শুধুমাত্র এসি সারাদিন ধরে চলছে এরকম নয়। গরমের সময় কিছুটা এসিটা চললো, কিছুটা বন্ধ থাকলো, টেম্পারেচারটা আমরা 24 থেকে 27 ডিগ্রির মধ্যে রাখলাম। আরো একটা বিষয়, এই যে এসি বসানোর প্রবণতা গ্রামের স্কুলে, কোথাও কি গ্রামের পরিবেশ দূষণেরও একটা আশঙ্কা থেকে যায়? দেখুন, এসি এখন এসি অনেক রকম প্রকারের বেরিয়েছে। এসির মধ্যে যে আমরা বিভিন্ন স্টার ক্যাটাগরি গুলো দেখি, বিভিন্ন ডিমার্কেশন গুলো দেখি, তাতে কিন্তু গ্রিন হাউস গ্যাস বা CO2 কতটা এমিশন হবে সেগুলো লেখা থাকে। একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার যে এসির কিন্তু একটা কুপ্রভাব আছে, এসি থেকে অনেক রকমের যে গ্যাস, গ্রিন হাউস গ্যাস গুলো বেরোয়, তাতে কিন্তু আরো বেশি জায়গাটা আরো বেশি গরমের সম্ভাবনাটা বেড়ে যায়। এটা আমরা সবাই জানি সেটা। কিন্তু তারপরেও বুঝতে হবে যে গ্রামের গাছপালা যদি বেশি থাকে বা যদি আমরা এই যে বললাম যে বিলাসিতা এবং নেসেসিটি, এই দুটো আমাদের বুঝতে হবে। এক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই নেসেসিটির দিকে, বিলাসিতা নয়। ঘরে ঘরে এসি লাগালে সব জায়গাতে এসি সারাক্ষণ চলছে সেরকম হলে সেটা হয়তো বিলাসিতা হবে, কিন্তু প্রাইমারি স্কুলে যেখানে বাচ্চারা আসছে, রেগুলার কষ্ট করে পড়াশোনা করছে, গরমের মধ্যে বসতে পারছে না, সেখানে যদি এসি চালিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে টেম্পারেচারটা কন্ট্রোল করে আমরা যদি ক্লাসগুলো নিতে পারি, তাতে কিন্তু খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা কম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ দলুইয়ের সঙ্গে। ফুটপাত দখলমুক্ত করতে এবার অভিযানে পুলিশ। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের, জলপাইগুড়ি শহরের ফুটপাত খালি করতেই এই অভিযান। ফুটপাত দখল হয়ে গেছে আর সেই দখলদারি হটাতেই ফুটপাত খালি করতেই পুলিশ, যেখানে বেআইনি পার্কিং হয়ে রয়েছে মোটর বাইক, সেখানে কাঁটা লাগিয়ে দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি শহরের ফুটপাত খালি করতেই এই অভিযান। ডিবিসি রোড, মার্চেন্ট রোড,
দিনবাজারের ফুটপাত দখল করে দিনের পর দিন ব্যবসা চলছে। ফুটপাত দখল করায় জলপাইগুড়ি শহরে যানজট তৈরি হচ্ছে এবং সেই সমস্যার মোকাবিলাতেই এবার পথে নেমেছেন পুলিশ কর্মীরা। শান্তনু আমাদের প্রতিনিধি রয়েছেন। শান্তনু, আমরা দেখছি এই ছবিটা, ঠিক কিভাবে চলছে এই কাজ? জলপাইগুড়ি শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট সমস্যা। সেই সমাধানের জন্য কিন্তু পুলিশ থেকে বারবার করে বলা হয়েছে যে সকল ফুটপাথগুলো মানুষের চলাচলের জন্য ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল সেগুলোকে ছেড়ে যাতে ব্যবসায়ীরা ব্যবসা করেন, তাদের দোকানের সামনে যাতে কোনোভাবে ফুটপাথ দখল করে ব্যবসা না করা হয়। কিন্তু বারবার দেখা গেছে পুলিশ প্রশাসন থেকে সতর্ক করা হলেও কিন্তু ব্যবসায়ীরা কোনোভাবে কর্ণপাত করেনি। এর আগে পুজোর আগে আমরা দেখেছিলাম পুলিশ থেকে মাইকিং করা হয়েছে, বেশ কিছু দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে পরিস্থিতি আবার দেখেছে। তার ফলে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে জলপাইগুড়ি শহরে। এবং যাদের অস্থায়ী দোকান সরিয়ে দেওয়া হচ্ছে সেই ব্যবসায়ীরা কি বলছে? তাদেরকে বিকল্প ব্যবস্থা দেওয়া হচ্ছে কোথাও? মূলত এই ফুটপাথগুলোর সঙ্গে ব্যবসা করার জন্যই নয়, মূলত মানুষের চলাচলের জন্য। সেই কারণে এর আগে ব্যবসায়ীদেরকে বলা হয়েছে যারা এসে ফুটপাথ দখল করে ছোট ছোট ব্যবসা করছেন তাদেরকে অন্যত্র সরে যাওয়ার জন্য বলা হয়েছে। জলপাইগুড়ি শহরে বিকল্প যেরকম জায়গা রয়েছে পুরসভা এলাকা যেগুলো রয়েছে সেই এলাকাগুলোকে চিহ্নিত করে পুরসভার তরফে বলা হয়েছে সেই সব জায়গায় যাতে তারা ব্যবসা করেন, কিন্তু দেখা যাচ্ছে সেগুলো তারা ব্যবসা করছেন না। মূলত যে ব্যবসার যে কেন্দ্রস্থলগুলো রয়েছে মার্চেন্ট রোড, দিনবাজার, এই এলাকাগুলোতেই এসে ভিড় বাড়ছে এবং ছোট ছোট দোকান বসিয়ে রাস্তা দখল করে ব্যবসা চলছে। সেই কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল এবং তারপরেও কর্ণপাত না করার জন্যই আজকে সকাল থেকে এই অভিযান এখনো চলছে। ইতিমধ্যে শতাধিক দোকানকে সরিয়ে দেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের নতুন করে যাতে তারা আবার ফুটপাত দখল করে ব্যবসা না করেন, অন্যত্র সরে যান। শহরে যে সকল ব্যবসার কেন্দ্রস্থলের বাইরেও যে সকল জায়গাগুলো রয়েছে পুরসভা সেগুলোকে চিহ্নিত করে এর আগেও বলেছে সেখানে ব্যবসা করার কথা, কিন্তু সেখানে কিন্তু ব্যবসায়ীরা যাচ্ছে না। ধন্যবাদ। দখল করে দোকানদারি করা যাবে না, এতে জনসাধারণের অসুবিধা হচ্ছে, রাস্তা শহরের মধ্যে ট্রাফিক জ্যাম হচ্ছে। এইটা স্মুথ চলাচলের জন্য বিশেষ প্রয়োজন, সেজন্য আপনারা ফুটপাথটাকে ক্লিয়ার করুন। আর যে সমস্ত দোকানদার আপনাদের দোকানের মালপত্র ফুটপাতে রেখে বা রাস্তার উপরে রেখে দোকানদারি করছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দোকানদারি করুন, কিন্তু দোকানের মাল দোকানের ভিতরে রেখে দোকানদারি করুন। ফুটপাত দখল মুক্ত রাখতে এখন থেকে এই অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন ডিএসপি ট্রাফিক। দিনবাজারে দোকানগুলো যাতে বাইরে চলে এসছে সেইগুলোকে যাতে ভেতরে ঢুকে যায় এইটাই দেখা এখনো চলছে। আমরা আমাদের অভিযান দিনবাজারে সচেতনতা বাড়াতে হবে মানুষকে, যাতে রাস্তাটা হাঁটা চলার জন্য, রাস্তাটা ব্যবসা করার জন্য নয়। এখানে এটা বুঝতে হবে সবাইকে, এটা পুলিশের অবশ্যই কাজ রাস্তাটাকে যাতে দখলমুক্ত করা যায় এবং যাতে লোকে হাঁটতে পারে, ঠিকভাবে বাজার করতে পারে।